সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আইন করে দলের কার্যক্রম নিষিদ্ধ করলেন তারেক। আওয়ামী লীগ নেতারা তবু আন্দোলন নিয়ে রাগ কাটছেন না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ এ প্ল্যান। এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা, প্রতিবাদ করে বিবৃতি দেশ বিদেশের ইঞ্জিনিয়ারদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন করে অস্তিত্ব বিলীনের ঝুঁকিতে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোলা বরিশাল সেতু বিএনপির লুটপাটের নতুন মঞ্চ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁদাবাজরা মানবিক চিকিৎসকের সঙ্গেও গর্হিত আচরণ করল, জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার, দল থেকেও বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ 2 জন কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ময়মনসিংহে জামায়াত আমির, আমরা আদর্শের লড়াই চাই, ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুবদল নেতাকে হত্যার জেরে বাড়ি দোকানপাটে হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের তরফে বুধবার বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হল, ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হল। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলের কার্যক্রম নিষিদ্ধ করে বুধবার বাংলাদেশ সংসদে আইন পাশ করিয়েছে তারেক রহমানের সরকার। এই ব্যাপারে মোহাম্মদ ইউনূস সরকারের জারি করা অধ্যাদেশটি বুধবার থেকে আইন হয়ে গেল। নিষেধাজ্ঞা বহাল রইল আওয়ামী লীগের ওপর। বিএনপি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে আওয়ামী লীগ দলগতভাবে বিবৃতি দিয়েছে, তবে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি। জানিয়ে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের অনেকেই হতাশ। তাদের বক্তব্য, নতুন সরকারকে কিছুদিন ছাড় দেওয়ার কথা বলে আপাতত আন্দোলন না করার কথা বলা হয়েছিল দলের তরফে, অথচ সরকার দলের ওপর নিষেধাজ্ঞা জারি রাখতে আইন প্রণয়ন করলেও দল উচ্চবাচ্য করছে না। দ্য ওয়ালের তরফে একাধিক প্রথম সারির নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আন্দোলন নিয়ে দলের সাম্প্রতিক অতীতে কোনো বৈঠকে কথা হয়নি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী হরতালের কর্মসূচি সফল করতে না পারার পর থেকে আন্দোলন নিয়ে শীর্ষ নেতৃত্ব উচ্চবাচ্য করছে না। তবে ওই নেতারা কেউ নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তবে এটা নতুন নয়, বিএনপি ক্ষমতায় আসছে স্পষ্ট হতেই দলের প্রথম সারির নেতারা মুখ খোলা বন্ধ করে দিয়েছেন। তুলনায় মাঝারি স্তরের নেতারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মুখ খুলেছেন বেশি। সেটা আবার প্রবীণ নেতাদের অনেকেরই পছন্দ নয়। ফলে এমন সংকটময় মুহূর্তেও আওয়ামী লীগের অন্দরে নেতাদের গোষ্ঠীবাজির বিরাম নেই। আওয়ামী লীগের তরফে বুধবার বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হল, ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হল। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মহান জাতীয় সংসদ একটি পবিত্রতম স্থান, দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বাতাবরণ মেলে ধরে। সেই মহান সংসদকে ব্যবহার করে স্বাধীনতা ও দেশবিরোধী শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় এহেন অপতৎপরতা। এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের পথ বেয়ে গড়ে ওঠা গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার উদ্যোগ গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রকে একদলীয় বা স্বৈরতান্ত্রিক ধারার দিকে ঠেলে দেয়, যা ইতিহাসের প্রতি রক্তচক্ষু দেখানো, যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি রাজনৈতিক দলের কার্যকারিতা নির্ভর করে জনগণের ওপর। জনগণের প্রিয় সংগঠন হয়ে থাকলে পৃথিবীর কোনো শক্তি প্রয়োগ করে সেটা আটকানো যায় না।
দমনপীড়ন, নিষেধাজ্ঞা বা আইনের অপপ্রয়োগ কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং এটি সমাজে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে, গণতান্ত্রিক সংস্কৃতির অন্তরায়। আওয়ামী লীগ বলেছে, এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শামিল হন। জনগণ ও গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে ও নিজেদের বিশ্বাসকে দৃঢ় করে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব। বিএনপি সরকারের নীতি নির্ধারণী মহলে বহুল আলোচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান বা বিশেষ পরিকল্পনা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, ঠিক তখনই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কপালে চিন্তার ফাঁচ পড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শিক্ষা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতি হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন ও সরকারের নতুন সব পরিকল্পনার ডামাডোলে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ধস এখন টক অফ দ্য কান্ট্রি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের সাম্প্রতিক তথ্যে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চশিক্ষার জন্য করা আবেদনগুলোর মাত্র ৬৭.৬% অনুমোদিত হয়েছে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এই ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে করা স্টুডেন্ট ভিসা আবেদনের ৫১% প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার ভিসা পাননি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত ৪০%, নেপাল ৬৫%, শ্রীলঙ্কা ৩৮% এবং ভুটানের ৩৬%-এর তুলনায় বাংলাদেশের প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এখন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে। একজন শিক্ষার্থী সত্যিই পড়াশোনার জন্য আসছেন কিনা, নাকি এটি কেবল অভিবাসনের একটি মাধ্যম, সেটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারের নীতিগত পরিবর্তনের প্রভাবে ভিসা প্রক্রিয়ায় এই কড়াকড়ি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। মজার বিষয় হল, একদিকে ভিসা পাওয়ার হার কমছে, অন্যদিকে বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় ৫১% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক সংকটের বাস্তবতায় শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। নেপালে এই হার ৯১% এবং ভারতে ৩৬%। আবেদনের এই বিপুল আধিক্য এবং সেই অনুপাতে প্রত্যাখ্যানের উচ্চ হার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বাংলাদেশের রিস্ক প্রোফাইল বা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এতে ভবিষ্যতে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া এই গণপ্রত্যাখ্যান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, এভাবে ভিসা বাতিল হতে থাকলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হবে। তারেকের কথিত আই হ্যাভ আ প্ল্যানের বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের এই ইমেজ সংকট কাটানোর কোনো কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই দাঙ্গার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার জন্য শিক্ষার্থীদের এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে। দেশের ৬০% বেশি মানুষের রাজনৈতিক সমর্থনের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে রাষ্ট্র ও রাজনীতির বাইরে রাখার যে গভীর ষড়যন্ত্র ইউনূসের নেতৃত্বে মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে শুরু হয়েছিল, বর্তমান বিএনপি জামায়াত জোট তাকেই চূড়ান্ত রূপ দিয়েছে সংসদে কালো আইন পাশ করে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ বিদেশের ৫০১ জন ইঞ্জিনিয়ার বিবৃতি দিয়েছেন। শেখ হাসিনার দল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ সচেতন বাংলাদেশি প্রকৌশলী তথা ইঞ্জিনিয়ার হিসাবে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক চরম সংকটে নিমজ্জিত। ইউনূস বিএনপি জামায়াত গ্যাংয়ের সমঝোতামূলক ভাগবাটোয়ারার নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি সরকার এবং বিরোধী দলের আসনে বসা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার জামায়াতে ইসলামী আজ জাতীয় সংসদে বসে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ধৃষ্টতা দেখিয়েছে, আমরা তার প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের ৬০% বেশি মানুষের রাজনৈতিক সমর্থনের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে রাষ্ট্র ও রাজনীতির বাইরে রাখার যে গভীর ষড়যন্ত্র ইউনূসের নেতৃত্বে মেটিকিউলাস ডিজাইনের মাধ্যমে শুরু হয়েছিল, বর্তমান বিএনপি জামায়াত জোট তাকেই চূড়ান্ত রূপ দিয়েছে, সংসদে কালো আইন পাশ করে। ইউনূস আর বিএনপি জামায়াতের পাতানো ভাগবাটোয়ারার নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ায় দেশের এক বিশাল জনগোষ্ঠী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের সিংহভাগ জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং জনগণের পছন্দ ও ভোটাধিকারের ওপর সেন্সরশিপ চাপিয়ে যে প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হয়েছে, তা কোনোভাবেই দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পায়নি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিরোধী দলের ভ্যাকিউম পূরণ করতে বিএনপি ও জামায়াত লোক দেখানো পারস্পরিক বিরোধিতা করলেও দেশবিরোধী সকল কর্মকাণ্ডে তারা এক ও অভিন্ন। তথাকথিত সংসদীয় গণতন্ত্রের আড়ালে তারা আসলে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে এবং বাঙালির সকল গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলতে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জামায়াতের যৌথ প্রযোজনায় অবৈধ ও অসাংবিধানিক কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি জাতীয় নিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। দেশের এই ক্রান্তিলগ্নে অবকাঠামো ও জাতীয় উন্নয়নের কারিগর হিসাবে প্রকৌশলী সমাজ নিশ্চুপ থাকতে পারে না। আমরা মনে করি, একটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নির্ভর করে সুসংহত রাজনৈতিক কাঠামোর ওপর। জনগণের প্রতিনিধিত্বকারী বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বস্তুত দেশকে এক চরম অনিশ্চয়তা ও অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা পেশাজীবী হিসাবে আমাদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। মেধা ও শ্রম দিয়ে আমরা যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি সেই স্বপ্নের মূলে কুঠারাঘাত করছে। বিবৃতিতে বলা হয়েছে, তাই বাঙালির ইতিহাসের এই সন্ধিক্ষণে আমরা দেশ বিদেশের ৫০১ জন প্রকৌশলী ঐক্যবদ্ধভাবে এই নব্য ফ্যাসিবাদী ও মুক্তিযুদ্ধ বিদ্বেষী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেছেন, এই অবৈধ নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশপ্রেমিক জনতা ও পেশাজীবী সমাজ তাদের অধিকার আদায়ে যে কোনো কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি কাঠামো চূড়ান্ত করেছে বিএনপি সরকার। যদিও নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তবু শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের পথেই হাঁটল তারা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরানোর এই কৌশল বিএনপির জন্য দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে এবং দলটিকে বিলীন হওয়ার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। উল্লেখ্য যে ২০২৪ সালের অগাস্টে বেগম খালেদা জিয়া প্রতিহিংসা বর্জনের ডাক দিয়েছিলেন। এমনকি ২০২৬ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজ এক দল নিষিদ্ধ হলে কাল অন্য দলের ওপরও সেই খড়গ নেমে আসতে পারে। কিন্তু ক্ষমতার শুরুতেই সেই অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিএনপির রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি মূলত নিজেকেই কঠিন ঝুঁকির মুখে ফেলেছে। এর ফলে তৈরি হতে পারে বেশ কয়েকটি জটিল পরিস্থিতি। ১. আওয়ামী লীগের প্রতি জনসহানুভূতি আরও বাড়বে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে তারা জনগণের কাছে মজলুম হিসেবে উপস্থাপিত হওয়ার সুযোগ পাবে। এতে দলটির প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়তে পারে, যা প্রকারান্তরে বিএনপির গণতান্ত্রিক ভাবমূর্তিকেই বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করবে। ২. আন্তর্জাতিক মহলের চাপ। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক অংশীদাররা সবসময় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দাতা দেশগুলোর কাছ থেকে বিএনপি সরকার চরম কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। ৩. নৈতিক ও ঐতিহাসিক সংকট। সমালোচকরা বলছেন, একদিকে ৭১-এর গণহত্যার দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ পাচ্ছে, অন্যদিকে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই বৈসাদৃশ্য বিএনপিকে নৈতিকভাবে দুর্বল করে দেবে। এর ফলে বিএনপি নিজেই স্বাধীনতা বিরোধীদের তোষণকারী হিসেবে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। এতে দলটি একসময় রাজাকারের দোসর হিসেবে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া দেশবিরোধী জামায়াত দেশের রাজনীতিতে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। ৪. বড় একটি অংশের ভোটাধিকার হরণ।
দেশের অন্তত ৩০% বা ৩/তৃতীয়াংশ ভোটার ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক। দল নিষিদ্ধ করার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার কার্যত হরণ করা হল। এই বিশাল অংশকে রাজনীতির বাইরে রাখা দীর্ঘমেয়াদী জন অসন্তোষ এবং সামাজিক বিভাজন তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগকে মাইনাস করার ফলে জামায়াতে ইসলামী এখন বিএনপির প্রধান বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। যদি ভবিষ্যতে কোনো কারণে বিএনপির উপর অসন্তুষ্ট হয়, তবে বিকল্প হিসেবে কট্টরপন্থী শক্তির উত্থান ঘটার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক মহলে এখন এই আলোচনা জোরালো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বিএনপির জন্য শেষ পর্যন্ত বুমের্যাং হয়ে দাঁড়াতে পারে। ভোলার মানুষ বহু বছর ধরে স্বপ্ন দেখে আসছে একটা সেতুর। দেশের একমাত্র দ্বীপ জেলা, যেখানে যাওয়ার একমাত্র পথ নৌকা আর ফেরি। সেই ভোলার মানুষের স্বপ্নটা খুব বেশি বড় না, শুধু চায় স্থলপথে একটু যুক্ত হতে বাকি দেশের সাথে। কিন্তু সেই সরল স্বপ্নটাকেও এখন ব্যবহার করা হচ্ছে পকেট ভারী করার হাতিয়ার হিসেবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে ১০ কিলোমিটার দীর্ঘ ভোলা বরিশাল সেতুর ব্যয় ধরা হয়েছিল ৯,৯২২ কোটি টাকা। সেই হিসেবটাই এখন রইল না। গত ৭ এপ্রিল সংসদ অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম জানিয়েছেন, এখন ওই সেতু বানাতে লাগবে ১৭,৪৬৬ কোটি টাকারও বেশি। মানে মাত্র কয়েক বছরের ব্যবধানে বাজেট প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেতুর দৈর্ঘ্য বেড়েছে সামান্য, কিন্তু খরচ বেড়েছে আকাশচুম্বী। এই বাড়তি ৭-৮ হাজার কোটি টাকা ঠিক কোথায় যাবে সেটা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। বিএনপি ক্ষমতায় আসার আগে দুর্নীতির বিরুদ্ধে অনেক গলা ফাটিয়েছে। মিটিং মিছিলে, টেলিভিশনের পর্দায় বড় বড় বুলি ছুটেছে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পর সেই বুলি মিলিয়ে গেছে দ্রুত। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে গর্বের সাথে বললেন, এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প, এবং তিনি নিজে নির্বাচনে প্রচারণায় এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অগ্রাধিকার প্রকল্পে যদি শুরুতেই বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যায়, তাহলে শেষে গিয়ে কোথায় দাঁড়াবে সেটা ভাবলে গা শিউড়ে ওঠে। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের বাজেট ফুলিয়ে ফাঁপিয়ে লুট করার ইতিহাস বিএনপির নতুন না। প্রতিবার ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের আমলে এটা হয়েছে। প্রতিবারই বিএনপির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা মাত্রা নেয়, কারণ এই দলটার জন্মই হয়েছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর তথাকথিত নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না। জনগণের একটা বড় অংশ ভোট দেয়নি, কার্যত একটা সাজানো মঞ্চের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে। যে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন আছে, সেই সরকারের মন্ত্রীরা যখন হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে বসেন, তখন সেই টাকার হিসেব কে চাইবে? ২০০১ থেকে ২০০৬ সাল কেউ ভুলে যায়নি। সেই ৫ বছরে দুর্নীতিতে বাংলাদেশ পরপর ৫ বার বিশ্বে শীর্ষস্থান পেয়েছিল। হাওয়া ভবনের ছায়ায় চলত দেশ, টেন্ডারবাজি আর চাঁদাবাজি ছিল প্রকাশ্য নিয়ম। সেই অভিজ্ঞতার পর মানুষ যদি ভেবে থাকে এই দলটা বিন্দুমাত্রও বদলেছে, তাহলে ভোলা বরিশাল সেতুর বাজেটের ঘটনাটা তাদের একটা স্পষ্ট জবাবই বটে। বিনা পারিশ্রমিকে ২,০০০-এর বেশি কিডনি প্রতিস্থাপন করে মানবিক চিকিৎসক খ্যাতি অর্জন করা প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সেই সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন তিনি। আজ শনিবার রাতে শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, তিনি অসহায় ও গরিবের বন্ধু, মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত। দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি অবৈধ চাঁদা দিতে বরাবরই অপারগতা প্রকাশ করেছেন। জামায়াত আমির হতাশা প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত চাঁদাবাজরা এমন একজন জ্যেষ্ঠ প্রথিতযশা মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হল, তার সঙ্গে গর্হিত আচরণ করল। জড়িতদের শাস্তির দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, প্রশ্ন হল এই রকম অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামদের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে তা দিবালকের মতোই পরিষ্কার। এই দুষ্টুদের কঠোর হস্তে দমন করার সময়ের দাবি, জনতার দাবি। আমরা এ দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। পোস্টের শেষে ডাক্তার কামরুল ইসলামের দোয়া জানিয়ে জামায়াত আমির লিখেন, অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম সাহেবের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তার মর্যাদা আরও বাড়িয়ে দিন এবং দুষ্টচক্রকে তাদের পাওনা বুঝিয়ে দিন। আমিন। উল্লেখ্য, অধ্যাপক কামরুল ইসলামের কাছে যুবদল নেতা পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।
ঘটনাটি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাক্তার কামরুল ইসলাম। শনিবার সংবাদ সম্মেলন করে চিকিৎসক কামরুল ইসলাম বলেন, সংকটকালীন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দিয়েছেন, এজন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিষয়টি প্রকাশের পরই জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন। জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা DB2। মাদকসহ হাতে নাতে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল জানিয়েছে, মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় না দেওয়ার কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার 11 এপ্রিল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মমিন আকন্দ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল শুক্রবার 10 এপ্রিল রাতে জেলা গোয়েন্দা শাখা DB2 গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাজমুল হাসানের বাসার সামনে থেকে 40 পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সোহরাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 7 নম্বর মেরুরচর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মমিন আকন্দ কাউসার ঢাকা পোস্টকে বলেন, নাজমুল হাসান মাদকের সঙ্গে জড়িয়ে দলের গঠনতন্ত্র ভঙ্গ করেছেন, তাই তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ রয়েছে যে মাদক কারবারির কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি দলে থাকতে পারবে না। গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওয়ার্ড বিএনপির এক সভাপতিসহ 2 বালু ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার 11 এপ্রিল বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম। শুক্রবার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় বালু পরিবহনের সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল আমিন সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে এবং সাঘাটা ইউনিয়নের সাথালিয়া গ্রামের 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরজন সবুজ মিয়া কচুয়াহাট গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল আমিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অনেক অভিযোগ দিয়েও তাদের বালু উত্তোলন থামানো যায়নি। অবশেষে গত 8 এপ্রিল সাঘাটা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মুজিবুর রহমান অবৈধভাবে বালু উত্তোলনকারী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এসিল্যান্ডের করা মামলায় 2 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব জানান, গ্রেফতার জুয়েল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি কচুয়াই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি নির্বাচন, কিন্তু সেই নির্বাচন যেন আর কোনো সহিংসতার কারণ না হয়, এটাই সবার প্রত্যাশা। তিনি বলেন,
ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো সন্তান এতিম না হয়। আমরা চাই আদর্শের লড়াই হোক, হাতের বা অস্ত্রের লড়াই নয়। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনী সহিংসতায় আহত শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা মানুষ হত্যা করে সংসদে যায় তারা জনগণের জন্য কি করবে? মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার দায়িত্ব নিয়েই তো সংসদে যেতে হয়। অথচ যদি সেই প্রতিনিধির হাতেই মানুষের ক্ষতি হয় তাহলে সে প্রতিনিধিত্বের যোগ্য নয়। সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংসদকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি। জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়, প্রতি মুহূর্তে বিপুল অর্থ ব্যয় হয়। সেখানে অশালীন বাক্য বিনিময় বা সময় অপচয় নয়, বরং জনকল্যাণমূলক আইন প্রণয়নই হওয়া উচিত, যোগ করেন তিনি। উপনির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেরপুর ৩ আসনে সহিংসতা ভয়াবহ রূপ নেয়। তিনি স্মরণ করেন, এর আগেও একই এলাকায় নির্বাচনী সহিংসতায় উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং কয়েকজন আহত হন, যারা এখনও চিকিৎসাধীন। তিনি জানান, এবারের নির্বাচনেও এক বয়স্ক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়েছে। প্রথমে আমরা তার মৃত্যুর খবর পেয়েছিলাম, এমনকি সংসদেও তা উল্লেখ করেছি। তবে আল্লাহর রহমতে তিনি এখনও বেঁচে আছেন এবং জ্ঞান ফিরে পেয়েছেন। রাজনীতিতে সহিংসতার সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে ড শফিকুর রহমান বলেন, অতীতেও সন্ত্রাস ও সংঘাত ছিল, কিন্তু এত রক্তের পরও যদি আমরা শিক্ষা না নেই তাহলে তা দুঃখজনক। রাজনীতি হবে ভালোবাসা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু তা প্রকাশ হবে ভদ্রভাবে। স্বাস্থ্যখাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে শয্যা সংখ্যা ১,০০০, সেখানে বর্তমানে প্রায় ৩,৭০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগ থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রোগীতে পরিপূর্ণ। এটি প্রমাণ করে স্বাস্থ্যসেবায় আমরা জনগণের সঙ্গে সুবিচার করতে পারছি না। অথচ স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, এটি নাগরিকের অধিকার। এ বিষয়ে সংসদে কথা বলারও অঙ্গীকার করেন তিনি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বরং তাদের ওপর জুলুম ও অপমান করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো সহিংস পথ বেছে নেব না। জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। উল্লেখ্য, হাসপাতাল পরিদর্শনের সময় ওয়ার্ডের সমস্ত রোগীদের মধ্যে একবেলার খাবার সরবরাহের জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেনের হাতে নগদ অর্থ তুলে দেন জামায়াত আমির। রংপুরে নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার ১০ এপ্রিল রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। শনিবার ১১ এপ্রিল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, উপ পুলিশ কমিশনার সিটি এসবি হাবিবুর রহমান সহ পুলিশ কর্মকর্তারা। এ সময় নগরবাসীর জানমালের নিরাপত্তায় প্রশাসন মাঠে রয়েছে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন তারা। মাছুয়াপাড়ার রুহুল আমিন, বিনোদিনী দাস, সুবর্ণা দাস সহ অন্যান্যরা বলেন, রাতে একদল সন্ত্রাসীরা আমাদের ঘরবাড়ি, দোকানপাটে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আমরা সবাই ভীত হয়ে পড়েছিলাম। অনেকে জীবন রক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমাদের ঘরবাড়ি, দোকানপাটের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিসহ জীবনের নিরাপত্তা চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, রাকিব হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ডিবি, সিটিএসবি তথ্য সংগ্রহ করছে। এ হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, মাদক কারবারি নাকি এলাকায় আধিপত্য বিস্তার রয়েছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বিকেলে নগরীর বৈরাগীপাড়া, মাছুয়াপাড়া রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মমিন সহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের আগের দিন মমিনের সাথে রাকিব হাসানের হাতাহাতি হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
এছাড়া মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২৫ সালের নভেম্বর মাসে রাকিবের পা ভেঙে দেয় মমিন। এই ঘটনায় রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মমিনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন।